হ্যালো ভিউয়ার্স, সচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A1 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারের একটি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা ধর্ম সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের কি ভূমিকা। এই প্রশ্নটি এবার 2025 সালে তোমাদের ডিএসসি A1 পেপারটির সর্বাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর যে 20 নম্বরের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, সেই নোটসটি আমি ভিডিও শেষে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এই প্রশ্নটি, অর্থাৎ একবার দেখে নি প্রশ্নটি কি রয়েছে। শিক্ষা ধর্ম সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। প্রশ্নমান 20, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি A1। এই যে প্রশ্নটা, এই প্রশ্ন নিয়ে এর আগে আমি একটি ভিডিওতে মানে পাশের 4th সেমিস্টার পাশের একটা কোশ্চেন অ্যান্সারে আমি রাজা রামমোহনের উপরে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিওটা দেখলে তোমরা রাজা রামমোহন রায় সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে, এবং তারপরে যে নোটসটা আমি 20 নম্বরে তোমাদেরকে দেবো, সেই নোটসটা তোমরা মুখস্থ করবে। রামমোহন ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত, এটা আমরা সবাই জানি। এবং রামমোহনকে বলা হয় যে ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, এটা বলা হয়। এছাড়া আধুনিক ভারতের অগ্রদূত বা জনক বলা হয় তাকে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে বলেছেন ভারত পথিক। কারণ কেন বলেছেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতবর্ষে যে আধুনিক যুগের সূচনা হয়েছিল এই রামমোহনের হাত ধরে। এবং পরবর্তীতে দেখা যায় আরো অনেক মনীষী তাকে বলেছেন যে ভারতের ইরাসমাস। এছাড়া বিপিন চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে ভারতবর্ষে যে যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র ছিল কিন্তু এই রাজা রামমোহন রায়। তা রাজা রামমোহন রায়ের সম্পর্কে অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তো সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে এই ভূমিকার প্রসঙ্গে। এরপরে দেখো যেটা রয়েছে ধর্ম সংস্কার। রামমোহনের জীবনের সব থেকে বড় যে পার্ট, সেটি হচ্ছে কিন্তু ধর্ম সংস্কার। শুধুমাত্র ধর্ম সংস্কারের উপরেই তার একটা কিন্তু আলাদা প্রশ্ন আসে। তা সেই সময় যে তৎকালীন হিন্দু ধর্মের যে আচার সর্বস্ব রীতিনীতি, হ্যাঁ, গোড়ামি, কুসংস্কার, ব্রাহ্মণ সর্বস্বতা, পৌত্তলিকতা, বহুদেবত্ববাদ, এইসব বিভিন্ন দিকগুলো কিন্তু রামমোহনকে ব্যথিত করেছিল। এবং রামমোহন বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠ করে তার মধ্যে যে একেশ্বরবাদের প্রতি একটা অনুরাগ জন্মায় এবং তিনি একেশ্বরবাদের সমর্থক হয়ে ওঠেন। এরপরে আমরা যেটা দেখছি যে তিনি হিন্দু শাস্ত্র পাঠ করছেন, পাঠ করে তিনি বলছেন যে হিন্দু ধর্মের মূল যে বিষয় সেটি কিন্তু এই পৌত্তলিকতা নয়, না ব্রাহ্মণবাদ, না এই বহুদেবত্ববাদ, এগুলো নয়। হিন্দু ধর্মের মূল বিষয়টি হচ্ছে একেশ্বরবাদ, নিরাকার ব্রহ্মা, যার কোনো আকার নেই, নিরাকার ব্রহ্মের উপাসনাটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল বিষয়। তা যাই হোক, এই একেশ্বরবাদের তত্ত্ব বা প্রচার করার জন্য তিনি 1803 খ্রিস্টাব্দ নাগাদ একটি পুস্তিকা প্রকাশ করেন ফার্সিতে, যার নাম তুহফাত উল মুহাহিদ্দিন, বা যাকে আমরা বলতে পারি যে একেশ্বরবাদীদের প্রতি। তা রামমোহনের এই যে একেশ্বরবাদ, এই একেশ্বরবাদের সম্পর্কে আলোচনা করার জন্য বা এই ধর্ম সম্পর্কে আরো বিস্তারিত গবেষণা করার জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে কলকাতা শহরে তার যেসব অনুগামী ছিল, তার যেসব ভক্তরা ছিল, তাদেরকে নিয়ে তিনি তৈরি করেন একটি আত্মীয় সভা। এই সভায় মূল আলোচনার বিষয় ছিল যে বেদ পাঠ। প্রতিদিন নিত্য নতুন ভাবে বেদ পাঠ করা হতো এবং এই একেশ্বরবাদের প্রচার করার জন্য বা বৈদান্তিক একেশ্বরবাদের প্রচার করার জন্য তিনি বেদান্তের বাংলা ভাষ্য প্রকাশ করেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আত্মীয় সভায় সেই সময় কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, হ্যাঁ, রামচন্দ্র বিদ্যাবাগীশ, হ্যাঁ, এরকম যে জ্ঞানীগুণী ব্যক্তিরা সেই সময় কলকাতায় ছিলেন, তারা কিন্তু সেখানে এই সভায় অংশগ্রহণ করে। তা যাই হোক, রামমোহনের এই ধরনের কাজকর্ম, মানে এই হিন্দু ধর্মের পৌত্তলিকতার বিরোধিতা করা, গোড়ামির বিরোধিতা করা, এর বিরুদ্ধে যে রক্ষণশীল হিন্দু সমাজ কিন্তু এটা ভালোভাবে দেখেনি। তারা ক্ষিপ্ত হয়ে পড়ে রামমোহনের প্রতি, এবং রামমোহনের সাথে এই ব্যাপারে এই একেশ্বরবাদকে কেন্দ্র করে রামমোহনের সাথে সেই সময়কার যেসব হিন্দু ধর্মের পণ্ডিতরা ছিলেন তাদের সাথে কিন্তু তর্ক যুদ্ধ বাঁধে। সেই তর্ক যুদ্ধে রামমোহন সহজেই কিন্তু জয়লাভ করেন। তা যাই হোক,
রামমোহনের এই একেশ্বরবাদকে প্রচার করার জন্য, বৈদান্তিক একেশ্বরবাদ প্রচার করার জন্য তিনি বেদান্ত কলেজও প্রতিষ্ঠা করেন। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই একেশ্বরবাদকে আরো চর্চা করার জন্য তিনি 1828 খ্রিস্টাব্দ নাগাদ ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করছেন। এবং এই ব্রাহ্ম সভা 1830 খ্রিস্টাব্দ নাগাদ গিয়ে তৈরি হচ্ছে ব্রাহ্ম সমাজ, যে সমাজের মূল উদ্দেশ্য ছিল যে বিভিন্ন হিন্দু ধর্মের এই পৌত্তলিকতার বিরোধিতা করা এবং বহুদেবত্ববাদ, অলৌকিকতাবাদ, গোড়ামি, কুসংস্কার এগুলোর বিরোধিতা করা এবং পাশাপাশি একেশ্বরবাদের প্রচার করা। এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই সময় তিনি আরেকটি কাজ করেন, যে ভারতবর্ষে সেই সময় খ্রিস্টান মিশনারিরা আসে। খ্রিস্টান মিশনারিদের যে ধর্মান্তরকরণ, দারিদ্রতার সুযোগ নিয়ে দেশের মানুষদের যে ধর্মান্তরকরণ করছিলেন, বা হিন্দু ধর্মের প্রতি তাদের যে অপপ্রচার, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেন। এবং তিনি একটা গ্রন্থ লিখছেন, প্রিসেপ্টস অব জিসাস। এই গ্রন্থে তিনি খ্রিস্ট ধর্মের যে অলৌকিকত্ব বা যীশু খ্রিস্টের যে দেবত্ববাদ, অবতারবাদ, বা খ্রিস্টান ধর্মের যে ত্রিতত্ত্ববাদ, এগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু তীব্র প্রতিবাদ করছেন, এগুলোর বিরোধিতা করছেন। তাই এইভাবে তিনি একদিকে হিন্দু ধর্মের যে কুসংস্কার তার বিরোধিতা করছেন, আবার অন্যদিকে তিনি হিন্দু ধর্মকে কিন্তু রক্ষা করছেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে আমাদের ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে সমাজ সংস্কার। দেখো, হিন্দু ধর্মের যে বাল্য বিবাহ, বহু বিবাহ, কৌলিন্য প্রথা, আমাদের বলতে পারি জাতিভেদ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেন। কিভাবে প্রতিবাদ করেন না, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এগুলির বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলার একটা চেষ্টা করেন। 1818 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম লেখনী ধারণ করেন। সংবাদ কৌমুদী এবং আরো অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকার সাহায্যে তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এবং সেই সময় 300 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র, মানে সতীদাহ প্রথা নিবারণের জন্য তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে কিন্তু এই আবেদনপত্র প্রেরণ করেন। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথার নিবারণ করেন। এবং আমরা এটা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তিনি শুধুমাত্র যে এই সতীদাহ প্রথা নিবারণ করেই ক্ষান্ত হননি, স্ত্রী শিক্ষার বিস্তার ঘটানোর জন্য, নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি একাধিক পদক্ষেপও কিন্তু গ্রহণ করেছিলেন। পাশাপাশি যে জাতিভেদ প্রথার তিনি বিরোধিতা করেন, এবং জাতিভেদ প্রথার বিরোধিতাকে কেন্দ্র করে তিনি বজ্র সূচি বলে একটি গ্রন্থ, সেটিকে কিন্তু বাংলায় অনুবাদ করেন, এবং যে অসবর্ণ বিবাহ তাকে তিনি সমর্থন করেন। এগুলো আমাদের আলোচনা করতে হবে সমাজ সংস্কারের ক্ষেত্রে। এরপরে দেখো রয়েছে এটা শিক্ষা সংস্কার। তাই এক কথা রামমোহন ছিলেন শিক্ষা বিস্তারের একজন সমর্থক। তিনি ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন, এবং সেক্ষেত্রে এই যে প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নাম জড়িয়ে আছে। ডেভিড হেয়ার, যিনি ভারতবর্ষে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, স্কুল পাঠ্য বই প্রকাশ করেন, এবং বাংলাদেশের শিক্ষা জগতে তিনি একটা বিশিষ্ট নাম ডেভিড হেয়ার। সে ডেভিড হেয়ারকে কিন্তু তাকে অনেকভাবে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় বিভিন্নভাবে, যারা রামমোহন কলকাতাতে নিজে একটি ইংরেজি বিদ্যালয় কিন্তু পরিচালনা করতেন 1816 খ্রিস্টাব্দ নাগাদ। তা এই এগুলোর পাশাপাশিও যে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে যখন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট তৈরি করেন, যার এখন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ, এটি তৈরি করার সময়ও কিন্তু রামমোহন তাকে নানাভাবে সাহায্য করেন। এছাড়া 1823 খ্রিস্টাব্দ নাগাদ এই রামমোহন তখন বড় লর্ড ছিলেন লর্ড আমহার্স্ট, তাকে একটি চিঠি দেন, যে চিঠিতে বলা হচ্ছে, বা সেই যে চিঠির মাধ্যমে তিনি ভারতবর্ষে বিভিন্ন ধরনের পাশ্চাত্য যেসব বিষয়গুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, যেমন এক্ষেত্রে বলা যায় যে প্রকৃতি বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, রসায়ন, এগুলো কিন্তু ভারতবর্ষে এগুলোর
মানে পঠন পাঠন শুরু করার জন্য তিনি একটি আবেদন পত্র পাঠান। এবং আধুনিক ভারতের ক্ষেত্রে, আধুনিক ভারতের ইতিহাসে তার এই যে চিঠিটি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দলিল। তো এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এরপরে দেখো, তাহলে শিক্ষা সংস্কার বললাম, এরপর তার অর্থনৈতিক চিন্তা। তা রামমোহনের অর্থনৈতিক চিন্তা বলতে দেশের যে অর্থনৈতিক সংকট সম্পর্কে তিনি অবগত ছিলেন, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য বা লবণের উপর তাদের যে একচেটিয়া বাণিজ্যের অধিকার, বা বলা যায় যে দেশীয় পণ্যের ওপর অত্যাধিক শুল্ক আরোপ, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। এছাড়া রায়তওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থায় কৃষকদের যে দুর্দশা সে সম্পর্কেও কিন্তু তিনি সচেতন ছিলেন। জমিদারদের যে খাজনা দিতে হতো সেই খাজনা হ্রাসের দাবি করেন, এবং কৃষকদের খাজনা কমিয়ে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু দাঁড় করানোর কথা তিনি বলেছিলেন। এছাড়া ভারত থেকে যে বিপুল পরিমাণ সম্পদ ইউরোপে চলে গিয়েছিল, ইংল্যান্ডে চলে গিয়েছিল, যাকে আমরা বলি সম্পদের নির্গমন বা নিষ্কাশন, ড্রেন অফ ওয়েলথ, এটারও বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন। তা অর্থনৈতিক ক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে বিদেশি পুঁজি অবশ্যই বিনিয়োগ হোক, তবে এই বিদেশি পুঁজি কারা বিনিয়োগ করবে? শিক্ষিত, ভদ্র, নিষ্ঠাবান, মানবিক যেসব ইউরোপিয়ানরা রয়েছে তারা ভারতবর্ষে এসে স্থায়ী বসবাস করুক এবং এই দেশের শিল্পায়নে বা অর্থনীতিতে তারা এগিয়ে আসুক, এইটাই তিনি কিন্তু চেয়েছিলেন। তার অর্থনৈতিক চিন্তা বলতে এটাই। এরপরে দেখো যেটা রয়েছে যে বাংলা ভাষা। তা বাংলা ভাষার ক্ষেত্রেও কিন্তু তিনি অনেক কাজ করেছিলেন, এবং আধুনিক বাংলা সাহিত্যের, গদ্য সাহিত্যের জনকও বলা হয় তাকে, কারণ তিনি সংবাদপত্রের মাধ্যমে তিনি এই বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটান। জ্যোতিচিহ্ন, কমা, সেমি কমা, এগুলোর যে সঠিক ব্যবহার তিনি প্রথম তুলে ধরেন, এবং গুরু গম্ভীর যে মানে ভাবের মাধ্যমে কোনো প্রবন্ধ লেখার পদ্ধতি তিনি কিন্তু প্রথম নিয়ে আসেন। তা বাংলা গদ্য সাহিত্যকে তিনি প্রাণ বন্ধ করে তোলেন, এবং বাংলা গদ্য সাহিত্যের উন্নতির জন্য সংস্কৃত শব্দের ব্যবহারকে তিনি পরিহার করেন। তা এবং বিভিন্ন গ্রন্থ, যেমন বলা যায়, যেমন কট, কেশ, মান্ডুক্য, মুন্ডক, এরকম যে উপনিষদ, 5টি প্রধান উপনিষদ রয়েছে, সেগুলো তিনি বাংলা অনুবাদ করেন। এছাড়া বাংলায় বিভিন্ন সংবাদপত্রে, যেমন সংবাদ কৌমুদী, এইসব পত্র পত্রিকার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের, গদ্য সাহিত্যের যে একটা কাঠামো, একটা সরল কাঠামো জনগণের সামনে কিন্তু তুলে ধরেন। এজন্য ত্রিশঙ্কর সেন ইনি বলছেন যে রামমোহনের এই যে গদ্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো তার যে বক্তব্যের স্পষ্টতা, তিনি যেটা বলতে চাইছেন সেটা স্পষ্টভাবে কিন্তু তুলে ধরেছিলেন। যদি ডক্টর সুশীল কুমার সেন তাকে ভারতীয় গদ্য সাহিত্যের জনক হিসেবে মানেন না, তো সেসব তর্ক পরে। এরপরে দেখো সাংবাদিকতা। রামমোহন একজন ভালো সাংবাদিক ছিলেন, এবং তার এই সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম যেসব স্বনামধন্য যারা ঐতিহাসিক মানে সাংবাদিকরা ছিলেন, তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন এই রামমোহনের দ্বারা। এবং রামমোহন বাংলা, ফার্সি এবং ইংরেজি ভাষায় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেন, সংবাদপত্র বিশেষ করে, যেমন আমরা বলতে পারি মিরাতুল আকবর ফার্সি ভাষায়, বাংলা ভাষায় সংবাদ কৌমুদী, এটা 1821 এবং 1822 সালে এইসব সংবাদপত্র তিনি প্রকাশ করেন। এবং সংবাদপত্রের মধ্যে দিয়ে তিনি তার এই যে ধর্ম সংস্কার, সমাজ সংস্কার, তার নিজস্ব যেসব চিন্তা ভাবনা এবং ধর্মীয় গোড়ামি, এগুলোর বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার পক্ষে কিন্তু তার চিন্তা ভাবনা বা সেই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। এই সময় ভারত সরকার অর্ডিন্যান্স জারি করে একটা সংবাদপত্রের উপরে, যেটা সংবাদপত্রকে কণ্ঠরোধ করা হয়। তাই এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে এবং ব্রিটিশ পার্লামেন্টেও কিন্তু একটি প্রতিবেদন জমা করেন এর বিরুদ্ধে, এগুলোর অবসানের জন্য। তাই সাংবাদিকতারও জনক বলা হয় তাকে, ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয়। এরপরে দেখো আন্তর্জাতিকতা বলতে এই যে রামমোহনকেই ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মানুষ বলা হয়। তার কারণ তিনি প্রথম ভারতীয়দের মধ্যে এই আন্তর্জাতিক যেসব ঘটনা ছিল সেই ঘটনাগুলির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, এগুলোর দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, এবং ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, গিবন, বেনথাম, এনাদের রচনার দ্বারা তিনি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। নেপলসে যখন বিদ্রোহ 1820 খ্রিস্টাব্দ নাগাদ যখন ব্যর্থ হয় নেপলসের বিদ্রোহ, তিনি কিন্তু খুব গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং সামাজিকভাবে মেলামেশা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। পরে দেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকায় যে স্পেনীয় উপনিবেশগুলো ছিল
তার বিরুদ্ধে যখন সেখানে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলন যখন দক্ষিণ আমেরিকার দেশগুলো যখন স্বাধীন হয় বা সাফল্য লাভ করে স্পেনের উপনিবেশগুলিতে, তখন তার উৎসাহে, মানে তার সেই সাফল্যের উৎসাহে তিনি কিন্তু কলকাতা টাউন হলে একটি ভোজ সভার আয়োজন করেছিলেন। এছাড়া যে জুলাই বিপ্লব হয়েছিল 1830 সালে, সেই জুলাই বিপ্লবেরও তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তা রামমোহন প্রথম মানে এই যে সারা বিশ্বের মানুষের মুক্তির কথা, মুক্তির আদর্শে বিশ্বাসী ছিলেন, গণতন্ত্র, সাম্য, সৌভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাসী ছিলেন, এবং তিনি সারা বিশ্বে একটা আন্তর্জাতিক সরকার, যেটা ইউনাইটেড ব্যাপারটা আছে, যেটা ইউনাইটেড নেশন, এই বিষয়টার কনসেপ্টটা কিন্তু প্রথম এই রামমোহনের মাথায় এসেছিল। তাই রামমোহনকে এই জন্য আচার্য ব্রজেন্দ্রনাথ শীল তাকে বলেছেন যে বিশ্ব মানব বলে কিন্তু তাকে মানে অভিহিত করেছেন। এছাড়া রামমোহন সম্পর্কে আরেকজন বিশেষজ্ঞ রয়েছেন দিলীপ কুমার বিশ্বাস, তাকে বিশ্ব পথিক বলেও কিন্তু অভিহিত করেছেন। এই বিষয়টা, এই আন্তর্জাতিকতাবাদের বিষয়টি নিয়ে কিন্তু এই পয়েন্টে আলোচনা করতে হবে। এর পরের পয়েন্টে দেখো রয়েছে সীমাবদ্ধতা। দেখো রামমোহনের যে অনুগামী বা অনেক ইতিহাস প্রেমী লোকেরাও তার সমালোচনাও করেছেন, আবার তার কিন্তু বিরোধিতাও করেছেন। যেমন আমরা এখানে প্যারীচাঁদ মিত্র কথা বলতে পারি, ব্রজেন্দ্রনাথ শীলের কথা বলতে পারি, জওহরলাল নেহরুর কথা বলতে পারি, আমরা মহাত্মা গান্ধীর কথা বলতে পারি। এনারা কিন্তু রামমোহনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তবে রমেশচন্দ্র মজুমদার রামমোহনের এই যে ধর্ম, সমাজ এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানকে কিন্তু তিনি স্বীকার করেননি, এবং তাকে ভারতের যে জনক বলা হয়, এটাকেও তিনি কিন্তু মানেননি। আমেরিকান এক ঐতিহাসিক রয়েছে ডেভিড কফ, তিনি বলছেন যে রামমোহন কখনোই আধুনিক ভারতের জনক ছিলেন না, কারণ যে নবজাগরণের কথা বলা হয় সেটি কোনো একজন ব্যক্তির অবদান নয়, এটা অনেক ব্যক্তি বিশেষের অবদান। তা যাই হোক, ঈশ্বর সমালোচনা সত্ত্বেও বলা যায় যে রামমোহন ভারতের আধুনিক মানুষ ছিলেন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন। কারণ ঔপনিবেশিক কাঠামোর মধ্যে থেকেই কিন্তু তাকে এইসব কাজ করতে হয়েছিল। তিনি এই জন্য ডক্টর সলিউদ্দিন তিনি বলছেন যে রামমোহন ছিলেন একজন সতর্ক সংস্কারক, ইনি কিন্তু উগ্রবাদী কোনো বিপ্লবী নন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর জন্য পরে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ম্যাক্স মুলার তাকে বলছেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে জীবনধারার মধ্যে যে সংমিশ্রণ ঘটানো হয়েছিল, তার জনক ছিলেন কিন্তু এই রাজা রামমোহন রায়। তাই পার্সিবাল হিস্পিয়ারও কিন্তু অনেকটা এগিয়ে বলছেন যে আধুনিক ভারতের স্রষ্টা ছিলেন এই রাজা রামমোহন রায়। বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসের যতগুলো উজ্জ্বল নক্ষত্র রয়েছে, তার মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন উজ্জ্বল জ্যোতিতে ভাস্বর, মানে সবার থেকে এগিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। সীমাবদ্ধতায়, তার সীমাবদ্ধতার দিকটাও দেখাতে হবে, তার চরিত্রের মধ্যে যে বৈপরীত্য ছিল সেগুলো দেখাতে হবে, পাশাপাশি তাকে কে বা কারা বিরোধিতা করছেন সেটাও দেখাতে হবে, এবং পাশাপাশি যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা তার প্রশংসা করেছেন, শ্রদ্ধা করেছেন তাকে, সেই বিষয়টিকে উল্লেখ করতে হবে। সীমাবদ্ধতা একটা বড় পাঠ, এটা অবশ্যই ভালো করে লিখতে হবে, এটাই উপসংহার। তাহলে দেখো এখানে আরেকবার শর্টে বলে দিই যে প্রথমে ভূমিকা এবং শেষে সীমাবদ্ধতা, মাঝে ধর্ম সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, এই তিনটি সংস্কার নিয়ে কিন্তু আমাদের মেন প্রশ্ন। এই তিনটি সংস্কার যেমন করতে হবে, পাশাপাশি অর্থনৈতিক চিন্তা কি ছিল, বাংলা ভাষায় তার অবদান কি, সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান কি, আন্তর্জাতিকতাবাদের ক্ষেত্রে তার অবদান কি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। তো এই নোটসটা কিভাবে তোমরা লিখবে 500 ওয়ার্ডের মধ্যে, সেই নোটসটি আমি নিজে লিখে তোমাদের সামনে আমি এখন হাজির করবো অন স্ক্রিনে। আমরা এবার সেই নোটসটি নিয়ে কিন্তু এবার আলোচনা। রামমোহন রায় 19 শতকের গোড়ায় পাশ্চাত্য শিক্ষার পরশ পেয়ে বাংলা সমাজ ও ধর্মীয় জীবনে কিছু উদারপন্থী ও প্রগতিশীল মানুষ নতুন চিন্তাভাবনা ও আদর্শের দ্বারা এক নবযুগের আগমন বার্তা নিয়ে আসে ও বাংলার অচল, অনড় ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ও ধর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার ব্রত করেন। এই সকল ব্যক্তিদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন সর্বাধিক অগ্রগণ্য ব্যক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে যথার্থই ভারত পথিক বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, রামমোহন ওয়াজ দ্য অনলি পার্সন ইন হিজ টাইম ইন দ্য হোল ওয়ার্ল্ড অফ ম্যান টু রিয়ালাইজড কমপ্লিটলি দ্য সিগনিফিকেন্স অফ দ্য মডার্ন এজ। আমরা তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে রামমোহনের সংস্কার সমূহের মূল্যায়ন করব।
প্যারা করে দেখো কি বলা হয়েছে। রামমোহনের চরিত্রের সর্বাধিক উল্লেখযোগ্য দিক হলো তার চিন্তার স্বচ্ছতা, দৃষ্টির উদারতা, নির্ভীকতা ও যুক্তিবাদী মননশীলতা। সমকালীন ধর্ম সম্পর্কে তার কৌতূহল অনুসন্ধিৎসা মেটাতে তিনি কোরআন পড়েছিলেন আরবি ভাষায়, উপনিষদ পড়েছিলেন সংস্কৃতে, ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে এবং নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়। তিনি একেশ্বরবাদী মুয়াবিদ ও যুক্তিবাদী মুতাজালিদের আদর্শে অনুপ্রাণিত হন। 1803-এ ফার্সি ভাষায় তুহফাত উল মুহাহিদ্দিন নামে একটি রচনায় সমস্ত ধর্মের কুসংস্কার ও পৌত্তলিকতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং সর্বধর্ম সমন্বয় ও পরমাত্মার আদর্শ তুলে ধরেন। ওই লেখায় তিনি মুজাতাহিদের যুক্তি বিবর্জিত কার্যকলাপ ও কুসংস্কারের তীব্র সমালোচনা করেন। প্রখ্যাত ঐতিহাসিক সুমিত সরকার দেখান যে রামমোহনের আধ্যাত্মিকবাদের শেকড় অনেকটাই শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মধ্যে গ্রথিত ছিল। রামমোহনের নির্গুণ ব্রাহ্ম ও জীবের মধ্যে ঐক্য, মোক্ষ লাভের প্রকৃতি ও স্বরূপ প্রভৃতি ধারণার উপর অদ্বৈতবাদের প্রভাব লক্ষণীয়। প্যারা করে দেখো, রামমোহন সমাজের উপর ধর্মের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিতেন। তিনি খ্রিস্ট ধর্মের আধ্যাত্মিক ও নৈতিক উপদেশাবলী স্বীকার করলেও যিশুর অলৌকিক ক্ষমতা ও দেবত্ব স্বীকার করেননি। গোড়া হিন্দুদের সাথে ধর্মীয় ব্যাপারে তার বিবাদবাদে পৌত্তলিকতাবাদের সমর্থক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উৎসবানন্দ বিদ্যাবাগেশী প্রমুখ তর্কযুদ্ধে রামমোহনের কাছে পরাস্ত হন। 1815-তে রামমোহন বেদান্তের বাংলা অনুবাদের মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। প্যারা করে দেখো, বস্তুতপক্ষে রামমোহনের মধ্যে সর্বধর্ম সমন্বয়ের এক ঐকান্তিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। তিনি নানা ধর্মের পবিত্র গ্রন্থ থেকে শাশ্বত ধর্মের শ্রেষ্ঠ বাণী সংগ্রহ করে বলতে পেরেছিলেন সর্বমানবের ধর্ম এক, বিশ্ব ধর্ম। রামমোহন একেই বলেছিলেন ইউনিভার্সাল রিলিজিয়ন। রবীন্দ্রনাথ তার অন্তর্দৃষ্টির মাধ্যমে এরই নাম দেন রিলিজিয়ন অফ ম্যান। মানুষের ধর্ম তা হিন্দুর নয়, মুসলমান বা খ্রিস্টানের নয়, তা শাশ্বত মানবের ধর্ম। রামমোহন একেশ্বরবাদ ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরার জন্য 1821-এ ক্যালকাটা ইউটিলিটেরিয়ান কমিটি গঠন করেন। হিন্দু একেশ্বরবাদ প্রচারের জন্য তিনি 1821-এ বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। 1829-এ তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যার কাজ ছিল মূর্তি পূজা, কুসংস্কার ইত্যাদির বিরোধিতা করা। প্যারা করে দেখো, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কিন্তু ধর্ম সংস্কার, ভালো করে এটা জেনে রেখো। এই পর্যন্ত ধর্ম সংস্কার নিলাম, এবার আসবো সমাজ সংস্কারে। প্যারা করে দেখো, সমাজ সংস্কারের ক্ষেত্রেও রামমোহন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। সংবাদ কৌমুদীর পাতায় রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে বারবার কলম ধরেন। এর ফলশ্রুতি হিসেবে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং 1829 সালের 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথাকে বেআইনি ও ফৌজদারি আদালতে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক দিলীপ কুমার বিশ্বাস বলেন, এই সময় সমাজের অধিকাংশ লোক ছিল অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। সেহেতু রামমোহন শিক্ষা বিস্তারের মাধ্যমে এই পরিবর্তন চেয়েছিলেন এবং তার মতে এই পরিবর্তন স্থায়ী হবে, কিন্তু বেন্টিংয়ের মতে তা ছিল সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, পথ পৃথক হলেও উভয়ের উদ্দেশ্য এক ছিল। প্যারা করে দেখো, রামমোহন রায়ের সংস্কারপন্থী কার্যকলাপের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তিনি পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে নারীদের আইনি অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। তাছাড়া রামমোহন বাল্যবিবাহ ও বহুবিবাহের যেমন বিরোধী ছিলেন, তেমনি অসবর্ণ বিবাহের সমর্থক ছিলেন। তিনি জাতিভেদ প্রথার প্রবল বিরোধী ছিলেন। এরপরে প্যারা দেখো, শিক্ষা সংস্কারের উপরে প্রথমে লেখা আছে শিক্ষা সংস্কার, অর্থাৎ এখানে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা হবে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের অবদান অতুলনীয়। সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে পারে তা তিনি চেয়েছিলেন, আর এ কাজ যে শিক্ষা বিস্তারের মাধ্যমেই সম্ভব তা তিনি বুঝতে পেরেছিলেন। পাশ্চাত্য বিজ্ঞান, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আইন প্রভৃতি আধুনিক শিক্ষার মাধ্যমে ভারতকে আধুনিক চিন্তাধারার সাথে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি সচেতন ছিলেন। হিন্দু কলেজ স্থাপনের সময় যখন গোড়া হিন্দুরা তাকে প্রস্তাবিত কমিটিতে রাখতে বিরোধিতা করেন,
তখন তিনি স্বেচ্ছায় সরে আসেন, কারণ তার কাছে কমিটির সদস্য থাকার চেয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠা অধিক গুরুত্বপূর্ণ ছিল। আলেকজান্ডার ডাফ যখন কলকাতায় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি বাড়ি খুঁজছেন, তখন রামমোহন তাকে বাড়ি ও ছাত্র দুই জোগাড় করে দেন। 1823-এ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন স্থাপিত হলে ওই বছরে সরকারি অনুদান বাবদ 1 লক্ষ টাকা শিক্ষা খাতে খরচের ব্যবস্থা করা হয় এবং রামমোহন তা ইংরেজি শিক্ষার প্রসারে খরচ করতে আর্জি জানান, কিন্তু ব্যর্থ হন। তিনি বেদান্ত শাস্ত্র শিক্ষার জন্য 1826-এ কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। বস্তুত রামমোহন পাশ্চাত্য শিক্ষার প্রসার চাইলেও দেশীয় শিক্ষার গুরুত্বকে অস্বীকার করেননি। শিক্ষা বিস্তারে তার ঐকান্তিক প্রচেষ্টার দরুন বাংলায় অজ্ঞতার অন্ধকার ক্রমশ দূরীভূত হয়। প্যারা করে দেখো, জীবনের প্রথম দিকে ধর্ম চিন্তায় নিমগ্ন থাকলেও তার দূরদৃষ্টি সম্পন্ন মন ভারতীয় জনগণের আর্থিক দুর্দশার ও কোম্পানির শাসনে ভারতের থেকে সম্পদ নির্গমনের প্রতি নজর দেন। তিনি ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের জোরালো প্রতিবাদ করেন। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত সূত্রে কৃষকদের দুরবস্থা সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং কৃষকদের খাজনা যাতে না বাড়ে তা সরকারের দেখা উচিত বলে প্রস্তাব দেন। প্যারা করে রামমোহনকে আধুনিক ভারতের রাষ্ট্রচিন্তার জনক বললে অত্যুক্তি হয় না। রামমোহনের রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছিল অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি বেনথাম মিলের উপযোগিতাবাদ ও রবার্ট ওয়েনের সমাজতান্ত্রিক মতাদর্শের উপর ভিত্তি করে। অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাসের মতে ইংরাজ শাসনের প্রতি অগাধ আস্থা থাকলেও তিনি 1813 সালে চার্টার অ্যাক্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় যে আইনসভার প্রস্তাব করা হয়েছিল তার বিরোধিতা করেন। 1827-এ জুরি আইনের তীব্র বিরোধিতা করেন। 1828-এ তৃতীয় রেগুলেশন দ্বারা নিষ্কর জমি দখলের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। প্যারা করে দেখো, রামমোহন যে যথার্থই স্বাধীনতার পূজারী ছিলেন তার প্রমাণ সংবাদপত্রের স্বাধীনতার জন্য নিরলস সংগ্রাম। সংবাদপত্রের মধ্যেই তার রাজনৈতিক, সামাজিক, ধর্মনৈতিক চিন্তার প্রতিফলন ঘটেছিল। তিনি বাংলায় সংবাদ কৌমুদি ও ফার্সিতে মিরাজুল আখবর নামে একটি প্রবন্ধ বের করেন। 1830-এ ফরাসি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে তিনি নিজে দুটি ফরাসি জাহাজে গিয়ে যাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, গ্লোরি 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 টু ফ্রান্স। প্যারা করে দেখো, এরপরে সমালোচনা, রামমোহনের কাজের সমালোচনা করা হচ্ছে এখানে। রামমোহন এক ব্যাপক সংস্কার কর্মসূচি দ্বারা সামাজিক সংস্কার কার্যে নিমগ্ন হয়েছিলেন, কিন্তু তার এই মহৎ সংস্কার সমালোচনা মুক্ত নয়। ঐতিহাসিক কারণে তিনি সমালোচিত হন। বলা হয়, এক, ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্ম সভার সদস্য প্রসন্ন ঠাকুর মূর্তি পূজার বিরুদ্ধে নানা কথা বললেও বাড়িতে মূর্তি পূজা করেছিলেন। রামমোহন এই সভার সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেননি। তৎকালীন গ্রামে বলরামী, রামবল্লভী প্রভৃতি কিছু ধর্মীয় গোষ্ঠী যারা একেশ্বরবাদে বিশ্বাস করত তাদের ব্রাহ্ম সমাজের অঙ্গীভূত করার প্রয়াস নেননি। এছাড়া খ্রিস্টান মিশনারিদের জাতিভেদ প্রথা আক্রমণের সময় তিনি জাতপাত ব্যবস্থাকেও তাত্ত্বিক ও বাস্তব প্রয়োগের দিক থেকে সমর্থন করেন। এরপরে দেখো, পরে দ্বিতীয়ত মানে 2 নম্বর যেটা সমালোচনা হচ্ছে, সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি সতীদাহ প্রথার বিরোধী হলেও এদের পরবর্তী জীবন সম্পর্কে কোনো কথা বলেননি। এছাড়া তর্কশাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য রূপে তিনি যুক্তিবাদকে গ্রহণ করেননি। সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি সতীদাহ প্রথার বিরোধী হলেও এদের পরবর্তী জীবন সম্পর্কে কোনো কথা বলেননি। এছাড়া তর্কশাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য রূপে তিনি যুক্তিবাদকে গ্রহণ করেননি। তাছাড়া তিনি কৌলিন্য প্রথা, বহু বিবাহ, মেয়ে বিক্রি প্রভৃতি সামাজিক বিধি সম্পর্কে সোচ্চার হননি। 3, রামমোহন তৎকালীন ইউরোপে জুলাই বিপ্লব প্রসূত স্বৈরতন্ত্র বনাম উদারপন্থার সংঘাতে উদারপন্থার সমর্থক ছিলেন, কিন্তু দেশে ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কথা বলেননি। 4, সুশীল কুমার দে বলেন, রামমোহনকে যে গদ্য সাহিত্যের ইতিহাসের জনক বলা হয় তা একটি মিথ বা অতি কথা মাত্র। বস্তুত রামমোহনের বাংলা গদ্য সাহিত্যে স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। এরপরে দেখো শেষ প্যারা,
এখানে মূল্যায়ন করা হয়েছে, উপসংহার বলতে পারো। দেখো, পরিশেষে বলা যায় রামমোহন রায়ের নানাবিধ সমালোচনা হলেও তাকে তৎকালীন প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত। এক কুসংস্কারাচ্ছন্ন নিরক্ষর অন্ধকারাচ্ছন্ন সমাজে রামমোহন তার সংস্কার কার্য শুরু করেন। তিনি যদি ব্যক্তিগত কারণে পইতে পড়তেন, তার জন্য তার সংস্কার কার্যকে মূল্যহীন বলা যায় না। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী হলেও ব্রিটিশ শাসনের সমর্থনে বলা যায় তখন জাতীয়তাবাদ ছিল ভ্রূণাবস্থা। তার পক্ষে জাতীয়তাবাদী আন্দোলন ঘটানো সম্ভব নয়। বস্তুত রামমোহন কোনো মতের সত্যতা ও অসত্যতার দিকের চেয়ে সর্বক্ষেত্রে উপযোগিতাবাদকেই গুরুত্ব দিয়েছেন। রামমোহন বা বিদ্যাসাগর উদার মনে পাশ্চাত্যের আধুনিকীকরণকে গ্রহণ করতে চেয়েছেন। তা বলে তারা পাশ্চাত্যকরণ ও আধুনিকীকরণকে এক করে ফেলেননি। এখানেই রামমোহনের সার্থকতা ও সফলতা। এই ছিল ডিএসসিএ 1 পেপারটির রামমোহন রায়ের অবদানের উপরে, তার সমাজ সংস্কার, ধর্ম সংস্কার এবং শিক্ষা সংস্কারের উপরে 20 নাম্বারের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমাদের সামনে প্রোভাইড করলাম। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশন অনুযায়ী একের পর এক কোশ্চেন অ্যান্সার আমি ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে ডিটেলসে আলোচনার ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।